প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা দেশে একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে মন্তব্য করে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, তাঁর দল ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে ক্ষমতায় ভারসাম্য আনবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে তার রূপকল্প ভিশন 2030 দেশবাসীর সামনে তুলে ধরতে আজ ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রধান এই পরিকল্পনা তুলে ধরেন। খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের চেয়ে উন্নয়ন শ্রেয় এই ধারণা নিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে যে বিতর্কিত অগণতান্ত্রিক বিধান যুক্ত করা হয়েছে সেগুলো সংস্কার করার অঙ্গীকারের কথাও বলেছেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করবে এবং জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করার কথা আছে এতে। বিএনপি জনগণের ক্ষমতাকে কেবল ভোট দেওয়ার দিনে আবদ্ধ রাখার ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নয় উল্লেখ করে খালেদা জিয়া বলেছেন, জনগণের হাতেই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে চায় তাঁর দল। গত বছর 2016 সালের মার্চ মাসে ঢাকায় বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রথম ভিশন 2030-এর রূপরেখা উপস্থাপন করেছিলেন খালেদা জিয়া। এর ভিত্তিতেই দলটির আগামী নির্বাচনের ইশতেহার তৈরি হবে বলে সে সময় জানানো হলেও আজ সংবাদ সম্মেলনে যেমন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু বলেননি, তেমনি এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি জানিয়ে আসা দলটির প্রধান তাঁর গত নভেম্বরে প্রতিশ্রুত নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা বিষয়েও কিছু উল্লেখ করেননি। বিএনপির এই ভিশন তাহলে কি বলছে, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য নুহুল আলম লেনিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন। স্বাগত আপনাদের তিনজনকে। অধ্যাপক মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি, কারণ পত্রপত্রিকায় আমরা পড়ছিলাম, সংবাদ মাধ্যমে, এবং আমরা নানা সূত্রে জানছিলাম যে ভিশন 2030 এর অন্যতম রূপকার আপনি। তো আপনি আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরো অনেকের মতোই। আপনি যদি বলেন যে আসলে কি বলছে ভিশন 2030, যা বলছে তা বিস্তারিত করে বলছে কিনা? অনেকেই এরই মধ্যে বলছেন যথেষ্ট বিস্তারিত করে বলছে না। প্রথমেই আলোচনা শুরু করার আগে আমাদের সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় গোষ্ঠী, সেটা হচ্ছে আমাদের বৌদ্ধ ভাইয়েরা, বোনেরা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের রাতেই বোধহয় শবে বরাত পালিত হচ্ছে। এই শবে বরাত উপলক্ষে, আগামীকাল রাতে এই শবে বরাত উপলক্ষে আমাদের পরবর্তী বছরটা যাতে শুভ যায় সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। এখন আপনি যে প্রশ্নটা তুলেছেন, প্রথমে বলেছেন আমি এই ভিশনের রূপকার, অন্যতম। প্রত্যেক মানুষেরই কিছু আকাঙ্ক্ষা থাকে এবং সে তার আকাঙ্ক্ষা চিন্তা মানে সমাজ চিন্তা থেকে বাইরে নয়, এবং এই সমাজ চিন্তা কোনো না কোনোভাবে কার্যকর হোক, সেটা আমাদের মতো মানুষ, আমরা যারা লেখাপড়ার জগতের সঙ্গে জড়িত বা কিছুটা শিক্ষকতার সঙ্গে জড়িত, আমাদের কাছ থেকে এরকম কিছু ভূমিকা জাতি অবশ্যই আশা করতে পারে। এবং আমি এটাও আশা করব যে এই ধরনের কর্মকাণ্ডের জন্য কেউ আমাকে ভুল বুঝবেন না। আমার মনে একটা ধারণা, একটা চিন্তাই কাজ করছে, সেটা হচ্ছে জাতির বৃহত্তর কল্যাণ। আপনি যেটা সংবাদ পাঠ করতে গিয়ে যেটা বললেন, যেই ভিশনটা উপস্থাপন করা হয়েছে, সেই ভিশনে কিছু নতুন প্রসঙ্গ অবশ্যই আছে এবং কিছু প্রসঙ্গ আছে যেটা আমি বলবো যে কন্টিনিউটি অফ দি পাস্ট, অর্থাৎ আমাদের রাষ্ট্রে এমন কিছু কর্মসূচি আছে যেই কর্মসূচিগুলো সরকার নির্বিশেষে সবাই কিন্তু করে, দল নির্বিশেষে সবাই কিন্তু করে। যেমন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের কথা আপনি বলবেন, যেই সরকারি ক্ষমতায় থাকুক তাকে কিন্তু এই দারিদ্র পীড়িত দেশে, যেখানে হতদারিদ্র মানুষের সংখ্যা খুব কম নয়, সেখানে কিন্তু তাকে এই ভূমিকা অব্যাহত রাখতে হবে। সঙ্গে সঙ্গে
সামাজিক যে নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, সেটার কথাও ভাবতে হবে। সেই দিক থেকে কিছুটা মনে হবে যে আজকের এই ভিশন পুরনো কথারই পুনরাবৃত্তি। আবার সকল সংবাদ মাধ্যম যেটা শিরোনাম করছে, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা বোধহয় সেটাই, মানে আমাদের সবচেয়ে বেশি কৌতূহল যেটা নিয়ে, যে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী এই ভিশন 2030-তে বিএনপি বলছে যে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় একটা ভারসাম্য আনা হবে। সেটা কিভাবে করার কথা ভাবছে বিএনপি, সম্মত হয়েছে বিএনপি? সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ এর অনেকগুলো বিকল্প থাকতে পারে এবং অনেকগুলো পথ থাকতে পারে। কিন্তু এই সত্যটাকে যে স্বীকার করে নেওয়া যে আমাদের দেশে যখন 1991 সালে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পর পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হলো, তখন দেখা গেল বস্তুত রাষ্ট্রপ্রধানের বা প্রেসিডেন্টের যে আপনার কার্যবিধি ছিল, সেটাই শুধু রাষ্ট্রপ্রধানের নামটা পরিবর্তন করে প্রধানমন্ত্রীর নামটা লিখে দেওয়া হলো। এর ফলে অনেক শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানীগুণী মানুষ এই সমালোচনাটা করলেন যে আমাদের সিস্টেমটা এটা সত্যিকারের জেনুইন পার্লামেন্টারি সিস্টেম হয়নি, বরং এটা একটা প্রাইম মিনিস্ট্রিয়াল সিস্টেম হয়ে গেছে। এবং আমি মনে করি যে বেগম খালেদা জিয়া নিজেও কিন্তু 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং এই ক্ষমতা তিনি ভোগ করেছেন। এই ক্ষমতা ভোগ করার মধ্যে এক ধরনের কিন্তু যেটাকে বলা হয় আনন্দ অনুভূতি আছে, বা অন্য কোনো শব্দ যদি থাকে সেটা আমরা এর জন্য প্রয়োগ করতে পারি। কিন্তু অকপটে স্বীকার করে নেওয়া যে এই ক্ষমতাটা খুব কেন্দ্রীভূত ছিল, সেটার সংস্কার হওয়ার দরকার, পরিবর্তন হওয়ার দরকার। কারণ আজকের জগতের প্রধান স্লোগান হচ্ছে সংস্কার, রিফর্মস। সব দেশ, সব জাতি, সব রাষ্ট্র সংস্কারের পথ ধরে হাঁটছে। পুরনো নিয়ম, পুরনো পদ্ধতি তেমন কার্যকর হচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটি যে প্রায় রাষ্ট্রপতি শাসিত সরকারের রূপ নিয়েছে, বা 91 সাল থেকেই তাই হয়ে দাঁড়িয়েছে, সেটা আপনারা অনেকেই দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন। কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে 3 বারের প্রধানমন্ত্রী যখন মার্চ মাসে তার খসড়া প্রস্তাবে 2016-তে বললেন, তখনও এটা খুবই দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের। আজ যখন বিস্তারিত হলো, ততদিনেও যে দলটি কোনো পদ্ধতি বের করতে পারলো না, বা কোনো পরামর্শ, যে পরামর্শ হয়তো বাংলাদেশের রাজনীতি অন্যভাবেও গ্রহণ করতে পারতো, সেটা একটা হতাশার জায়গা বলে মনে করেন? না, সেটা হতাশার জায়গা নয়। আপনি একটা নতুন চিন্তা দিলে সেই নতুন চিন্তাকে কার্যকর করার জন্য কি কি পন্থা অবলম্বন করা যায় সেই সম্পর্কে কিন্তু একদিকে গবেষণার প্রয়োজন আছে, অন্যদিকে অন্যান্য দেশের অভিজ্ঞতাগুলোকে জানার প্রয়োজন আছে, দলের ভেতরে আলোচনা করার প্রয়োজন আছে, এবং দলের ভেতরে একটা ঐকমত্য সৃষ্টি করার প্রয়োজন আছে। কারণ আমাদের যা রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগই হোক, বিএনপি হোক, বা অন্য যে কোনো দলই হোক, তারা অনেক ভালো কথা বললেও সেই ভালো কথাগুলোকে কি করে কার্যকর করা যায় সেই পন্থা সম্পর্কে একেবারে তাৎক্ষণিকভাবে যে খুব স্পষ্ট থাকে তা নয়। এবং বিএনপি ইতিমধ্যে আপনারা জানেন যে তারা সহায়ক সরকারের একটা রূপরেখার কথা বলেছে, এবং অনেকেই মনে করেন যে সংবিধানের বৃত্তের মধ্যে থেকেই কিছু সংস্কার আনা যায়, যে সংস্কারের ফলে নির্বাচনটাকে আরো একটু সুষ্ঠু করা যায়। এবং একইভাবে আপনার এই জায়গাতেও হয়তো কিছু পরিবর্তন আনা যায়। এবং যেখানে আমি আশা করব, আমি এক লাইনে শেষ করছি, আমি আশা করব 1991 সালে যেভাবে সর্বসম্মতভাবে সরকারি দল এবং বিরোধী দল একমত হয়ে সংসদীয় ব্যবস্থায় ফিরে গেল, সেরকম আরেকটা সুযোগ কিন্তু সৃষ্টি হলো, যেখানে আমরা আশা করতে পারি সরকারি দল এবং বিরোধী দল একমত হয়ে এই জায়গাটাতেও একটা সংস্কার বা পরিবর্তন আমি আপনার কাছে এরপরে ফিরে, আপনি দলের ভেতর আলোচনা গুরুত্বপূর্ণ বলেছেন। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না যে সংবাদ মাধ্যমে আপনাকে যুক্ত করেও এই দলের ভেতর যথেষ্ট আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গটি আলোচিত হয়েছে গত কদিন। এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া এখন মানুষের আগ্রহের আরো বড়
আগ্রহের আরো বড় বিষয় ছিল কিনা সেই প্রশ্নটিও আমি আপনাকে করতে চাই। নুরুল আলম লেনিন, আওয়ামী লীগের তরফ থেকে কেউ এই ভিশন 2030 খালেদা জিয়া প্রকাশ ঘোষণা করবার আগেই বলেছেন যে এটা দেখবার কিছু নাই, অন্তঃসার শূন্য, কেউ পরে বলেছেন, এখন ওবায়দুল কাদের নিজেও বলেছেন যে এটা আসলে আওয়ামী লীগের এক রকমের অনুকরণ। কিন্তু এই একটি ভিশন পাওয়া গেল বিএনপির মতো একটি দলের কাছ থেকে, সেটা আপনি কি পেলেন? কি ধন্যবাদ। আমিও বৌদ্ধ পূর্ণিমার এই রাতে আমাদের দেশের বৌদ্ধ সমাজকে অভিনন্দন জানাবো। আপনি আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, আমি মনে করি যে আমি প্রথমে এই ধরনের যে একটা ভিশন 2030 দেওয়া হলো 2030, সেইটাকে আমি এই অর্থে স্বাগত জানাই যে রাজনীতিতে যে পারস্পরিক এই দোষারোপের জায়গা থেকে কে কতটা ভালো করতে পারবেন, কার কি প্রোগ্রাম আছে, জনগণের কাছে কে কি অঙ্গীকার করছেন, সেখানে বিএনপি ফিরে এসছে। যদিও আমি যতটুকু শুনেছি যে এই সংবাদ সম্মেলনেও যথারীতি বর্তমান সরকারকে অ্যাকিউজড করা হয়েছে, নানানভাবে বলা টলা হয়েছে। আচ্ছা, সেটা তারা বলবেন, কিন্তু মূল কথাটা হচ্ছে যে তারা একটা নতুন ভিশনের কথা নিয়ে জনগণের কাছে হাজির হয়েছেন। এবং আমি স্বাগত জানাই এই জন্য যে আমি আশা করছি যে বাইরে তারা যাই বলুক না কেন, আসন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। না হলে তো এই ভিশন তো আমাদের কার্যকর করার কথা না, এটা বিএনপিরই কার্যকর করতে হবে যদি তারা জনগণের ভার্ডিক্ট পায়। এবং 2016 মার্চে যখন খসড়া উপস্থাপন করেছিলেন তখনই বিএনপি বলেছিল যে এ থেকেই ইশতেহার হবে। তো আমি ধরে নিচ্ছি যে বিএনপি মুখে যাই বলুক তারা নির্বাচনে আসছে, এটা তো ভালো লক্ষণ আমাদের। এটা যেটাকে বলে যে 2014-তে নির্বাচনে অংশগ্রহণ না করে যে ঐতিহাসিক ভুল তারা করেছেন সেটা সংশোধন করার একটা সুযোগ তারা পাবেন। এক, দুই নম্বর হচ্ছে যে এটা মাহবুবুল্লাহ ভাই আমাদের দেশের একজন প্রথিত যশ অর্থনীতিবিদ, অতীতের রাজনীতি আছেন, এবং তিনি আমার সুযোগ নষ্ট করার জন্য প্রথমেই বলে দিয়েছেন যে এটার মধ্যে ধারাবাহিকতাও আছে, পুরনো জিনিসও আছে যেগুলো মানে আছে। সেই অর্থে আমি বলবো যে এইখানে মানে দু একটি জায়গায় খুব পপুলিস্ট অ্যাপ্রোচ ছাড়া নাথিং, মানে কোনো নতুন কিছু আছে বলে আমার মনে হয়নি। হ্যাঁ, কিন্তু এটা আপনার কাছে তাৎপর্যপূর্ণ নয় যে বিএনপির মতো একটি দল বলছে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা তাতে আমি বলছি যে মানে ডিটেলসটা যদি আমরা সবটা মিলিয়ে যদি বলি তাহলে পরে আমি তো বললাম যে সবটা হচ্ছে অতীতেরই নানান রকম ঘটনারই পুনরাবৃত্তি, এখানে নতুন কিছু আমার কাছে এরকম চমক লাগানোর কিছু নাই। হ্যাঁ, যেইটা নিয়ে আপনি প্রশ্ন করেন যে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনবেন, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, গণভোট ফিরিয়ে আনবেন, এগুলো কি নতুন কথা? আমি তো বলি যে 2001 সালের নির্বাচনের আগে এই সেম কথা বেগম খালেদা জিয়া বলেছে যে ক্ষমতায় গেলে, কারণ তখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, কাজে তখনও সেই অভিযোগ ছিল যে তিনি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নামে, প্রধানমন্ত্রীত্বের নামে ক্ষমতা এককভাবে কক্ষিগত করেছেন। সুতরাং আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা আমরা কমিয়ে সেখানে ভারসাম্যপূর্ণভাবে এটা করা হবে। হ্যাঁ, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এটা তাদের 2000 সালের নির্বাচনে তাদের একটা অন্যতম অঙ্গীকার ছিল। 2000 সালে তো তারা 2/3 উপরে মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছিল, তখন কি করলেন? তখন তো আমরা আবার তো সেই পুরনো ধারাতেই দেখলাম, নতুন করে তো আমরা তো তখন দেখি নাই যে তারা এই প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য কোনো সংবিধান সংশোধনী এনেছেন। আর তাহলে আমি এখন কি করে বিশ্বাস করব? সেই জন্য আমি বলি এগুলো স্টান্টবাজি। সেই জন্য আমি বলি এগুলো হচ্ছে পপুলিস্ট কতগুলো কথাবার্তা বলে জনগণের কাছ থেকে একটা মানে একদিকে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে চিহ্নিত করা যে ওনার হাতে সব কক্ষিগত করে নিয়েছেন, উনি একনায়কতন্ত্র, আর আমি গেলে বিশাল গণতন্ত্র হয়ে যাবে। তো উনি তো করেন নাই, সেটা মানুষ কি করে বিশ্বাস করবে? হ্যাঁ, আপনি দ্বিকক্ষ বিশিষ্টর কথা যদি বলেন, বিএনপির মধ্যে এইটাও কোনো
নতুন কনসেপ্ট না, এগুলো আমরা আগেও শুনেছি। হ্যাঁ, করলেন না কেন? কে বাধা দিয়েছে? তখন তো 2/3 মেজরিটি তাদের ছিল, গণভোট। তারা করলেন না কেন? তাদের গণভোটের অভিজ্ঞতা তো আছে, জিয়াউর রহমানের গণভোটে রাজনৈতিক দল কি, মানে 99%। রাজনৈতিক দল তো একটি মানে সতত অগ্রসরমান, মানে ইভলভ করবারও তো তার সুযোগ থাকার কথা, মানে তার রিয়ালাইজেশনের সুযোগ থাকার কথা। তার রিয়েলাইজেশন যদি হয়ে থাকে তাহলে পরে তাদের বলা উচিত ছিল যে হ্যাঁ, অতীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে এই জায়গায় ভুল করেছি, এটা করিনি, তখন ভুল করেছি, এখন আমরা এবার করব। তো সেটা তো তারা বলেননি। তারা বলেননি যে আমরা সংবিধানে এই যে ভারসাম্য আনবো, দ্বিকক্ষ বিশিষ্ট, এটা আমরা বলেছিলাম আগে, আমরা আনবো, তা তো বলেন নাই। তারা এটা নতুন করে উপস্থাপন করেছেন, নতুন পরিভাষা তাতে দিয়েছেন। এবং যেখানে মাহবুবুল্লাহ ভাইয়ের মতো প্রতিভাবান লোক থাকেন, তারা খুব চমৎকার মানে শব্দচয়ন করেছেন, ওয়ান ডে ডেমোক্রেসি। হ্যাঁ, খুবই ভালো, মানে এগুলো শুনতে খুব ভালো লাগবে। এবং যেটাকে আমি বললাম যে দিস ইজ এ পপুলিস্ট অ্যাপ্রোচ, রাজনীতিতে পপুলিস্ট অ্যাপ্রোচ দিয়ে বেশি সারা দিন পৃথিবীতে চলে তো না। এখন পপুলিস্ট অ্যাপ্রোচেরই জয় জয়কার চলছে। হ্যাঁ, চলে, কিন্তু আলটিমেটলি তো হয় না। কারণ ফ্রান্সের এইবারের নির্বাচনেও আপনারা দেখেন যে ওই যে মহিলা দাঁড়িয়েছিলেন, তিনি তো খুব পপুলিস্ট অ্যাপ্রোচ দিয়ে করেছিলেন, কিন্তু ফ্রান্সের জনগণ কিন্তু আলটিমেটলি সেটা গ্রহণ করেনি। আমি আসব ফিরে আপনার কাছে, কিন্তু অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনি কি পেলেন এই ভিশন 2030 থেকে? বিএনপির এই প্রস্তাব আপনাকে কতটা কনভিন্স করতে পারলো? আমিও সবার মতোই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি। এবং আমার এই প্রসঙ্গে বক্তব্যের শুরুতেই আমি মাহবুবুল্লাহ ভাইকেই কোট করি, কারণ তিনি প্রথমেই এটা বলেছিলেন যে এই বক্তব্যের মধ্যে দুইটি বিষয় আছে। একটা হলো যে একটা অতীতের ধারাবাহিকতা সেটা আছে, আর 2 নম্বর হচ্ছে যে চিন্তার ক্ষেত্রে কিছুটা নতুনত্ব আছে। এখন এই নতুনত্বের ব্যাপারগুলোও আমি একটু ক্রিটিক্যালি দেখব, সেটা আমি যেভাবে দেখি আমি সেভাবে বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে সংবিধান এবং সেই সংবিধানে বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামো, এই কাঠামোটা এককেন্দ্রিক কাঠামো। এখানে কেউ কেউ, আমি যদি স্পেসিফিক নাম ধরেও বলি আর কি, আপনি দেখবেন যে সিরাজুল আলম খান এবং জিল্লুর রহমান খান, ওনারা একটা বুকলেট মতো বের করেছিলেন, সময় একটা বইও লিখেছিলেন তারা। এবং সেখানে ওনারা কিন্তু একটা ফেডারেল টাইপ গভর্নমেন্ট বাংলাদেশে হওয়া উচিত। সেটা কোন সময়টায়? এটা আমার একজ্যাক্ট সময়টা মনে নাই, তবে এটা 90-এর দশকের পরে হবে। এটার একটা দিক প্রথমে আমেরিকায় বলেছে। এবং ওনারা যুক্তি হিসাবে যেটা বলতেন সেটা হলো যে বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ অনেক বড় দেশ। এটা তার মানে এরকম একটা বক্তব্য ছিল। পরবর্তীকালে এরশাদ সাহেব, উনি আমার যতটুকু মনে পড়ে, হয়তো কিছু ভুল হইতে পারে, 9 বা 11 এরকম, 9 বা 11টি প্রদেশে বিভক্ত করে, এবং প্রতিটি প্রদেশের উনি নামও মানে উল্লেখ করেছিলেন যে কোন প্রদেশের কি নাম হবে, এবং এটা একটা ফেডারেল স্ট্রাকচার হওয়া উচিত, এরকম মত দিয়েছেন। এবং আমি আরও 2-1জনকে চিনি ব্যক্তিগতভাবেও, আমি তাদেরকে 2-1জনকে চিনি। যেমন নিউ ইয়র্ক থেকে একজন বাঙালি, বাংলাদেশেরই ভদ্রলোক আবু তালেব, উনিও প্রায় এই বিরাষ্ট্রীয়করণ, তারপরে আপনার এই বিকেন্দ্রীকরণ এবং এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধরনের এই ধরনের গবেষণা আলোচনা, এবং উনি বিভিন্ন লিফলেট আজকের প্রস্তাবে সিটি পাচ্ছেন কোথা থেকে? দ্বিকক্ষ থেকে। আমি বলছি সেটা, এই যে বিষয়টা, এইটা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোর দিক থেকে, মানে কাঠামোর বিষয় নিয়ে যদি আলোচনা বা চিন্তা করতে হয়, তাহলে এটা একটা আলোচনার বিষয় হইতে পারে। সেই ক্ষেত্রে আবার একটা বিকল্প চিন্তা যেটা অনেকের মধ্যে ছিল, যে এই ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাংলাদেশে হবার দরকার নাই, এই অর্থে যে বাংলাদেশ একটা হোমোজেনাস কান্ট্রি, আয়তন ছোট, এবং যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে একদিনের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। সো এইখানে ওই ধরনের যেহেতু হেট্রোজেনিটি নাই এবং ভৌগোলিক ওই বিচ্ছিন্নতাটাও নাই,
এই কারণে এখানে এককেন্দ্রিক সরকার পরিচালনায় কোনো অসুবিধা নেই, যুক্তরাষ্ট্রীয় করার দরকার নেই। কিন্তু যে প্রশ্নটি বারে বারেই কিন্তু এসছে সেটা ছিল, আপনি বিশেষ করে যারা মানে রাজনৈতিক দলের বাইরের মানুষ যারা যারা দেশ নিয়ে ভাবেন, দেশের উন্নয়ন নিয়ে ভাবেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বা প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিয়ে ভাবেন এবং একটা ইফেক্টিভ উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখেন, তারা কিন্তু মোটামুটি একটি পয়েন্টে একমত ছিলেন বা এখন একমত আছেন বলে আমার ধারণা। সেটা হচ্ছে যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এখন এই স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি শক্তিশালী করা যায়, তার মানে তার ক্ষমতা যদি বাড়ানো যায়, তার কাজের পরিধি যদি বাড়ানো যায় এবং তাকে যদি কার্যকর অর্থে ওই কেন্দ্রীয়, যেমন বর্তমানে যেটা হয় যে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি সবকিছু নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণের জায়গাটা যদি মানে কমিয়ে দেওয়া যায় অথবা মানে সংবিধানে পরিবর্তন এনেই যদি স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসিত করা যায়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশকে ওই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় না নিয়েও আপনি উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং উন্নয়নকে তৃণমূল পর্যায়ে ইফেক্টিভ করবার একটা সুযোগ আছে। এবং এই ব্যাপারে বিএনপির যে বক্তব্য আমি যেটা দেখলাম, সেই বক্তব্যের মধ্যে এই ধরনের কিছু মানে যেটা লেনরয় বলছিলেন, কিছু পপুলিস্ট একটা অ্যাপ্রোচ আছে যে এরকম হওয়া দরকার, স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার, এই করা দরকার। কিন্তু কিভাবে করবেন, এর মডালিটি কি হবে এবং তার কাঠামোটা কেমন হবে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো মানে বক্তব্য বা রূপরেখা উপস্থাপন করেন নাই। এটার দুর্বল দিক। আর পজিটিভ দিক হচ্ছে যে রিয়েলাইজেশন যেটা হওয়া উচিত। 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আপনি আমার যতটুকু মনে পড়ে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং একটা নির্বাচন করবার মানে দায়িত্ব ওনার উপর বর্তাল 1991 সালে, তখন কিন্তু উনি একটি কথা বলেছিলেন যে দুই নেত্রী, মানে দুই নেত্রী বলতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেই হয়তো উদ্দেশ্য করে বলেছিলেন। এবং অনেক সময় বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবও কিন্তু এই কথা বলেন যে আমাদের তো হাত পা বাঁধা, আমাদের তো কোনো ক্ষমতা নাই, মানে আমার তো কোনো ক্ষমতা নাই, এবং এই হাত পা তো আপনারাই বেঁধে দিয়েছেন। এবং এই কথা তো সত্য যে এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যে তো অতীতে কোনো পার্থক্য 1991 থেকে শুরু করে আমরা দেখি নাই। সেটা কি দেখি নাই? সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করা। আপনি লক্ষ্য করবেন যে এরশাদ আমলে যেটা ছিল রাষ্ট্রপতির সচিবালয়, সেটা কিন্তু হয়ে গেল প্রধানমন্ত্রীর সচিবালয়। প্রধানমন্ত্রী কিন্তু মানে যেটা সচিবালয়, যেখানে মন্ত্রীর অফিস করেন, সেখানে অফিস করেন না। উনি হচ্ছে প্রেসিডেন্টের যেটা অফিস ছিলেন সেই অফিস, সেই আপনি কাঠামো। ফেরদৌস হোসেন, আপনাকে এখানে থামিয়ে যে এর কোনো দিক নির্দেশনা না, আমি সেটাই বলতে চাই যে এই যে ব্যাপারটা যে আপনি এক কেন্দ্রিক রাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা, এইটার মধ্যে এখন অনেকেই কিন্তু এটা ফিল করছেন যে এতে করে প্রকৃত যে গণতন্ত্র, যেটাকে আমরা বলি পার্টিসিপেটরি ডেমোক্রেসি, যেটাকে আমরা বলি ইফেক্টিভ ডেমোক্রেসি, সেই ইফেক্টিভ এবং পার্টিসিপেটরি ডেমোক্রেসির ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার এই দুটোর সূত্র মিলিয়ে আপনি একটা ইন্টেনশন আবিষ্কার করতে পারছেন। হ্যাঁ, আমি এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে বিএনপি যদি এটা তাদের রিয়েলাইজেশন হয়ে থাকে অভিজ্ঞতার মধ্য থেকে, যে ইয়েস আমরা আমাদের অভিজ্ঞতার মধ্য থেকে এখন আমরা রিয়েলাইজ করি যে এটা পরিবর্তন হওয়া দরকার, তাহলে আমি সেটাকে স্বাগত জানাই। আমি একটা বিরতিতে যাই, এই ইতিবাচক নেই। আর একটি কথা আমি বলি সেটা হচ্ছে এই যে কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে না এটা রিয়েলাইজেশন না, এটা হচ্ছে একটা মানে ভোটের বৈতরণী পার হওয়ার এক ধরনের মানে মানে কি বলবো রাজনৈতিক কৌশল, তাহলে কিন্তু ভোটে আসছে বিএনপি, তার কোনো ইঙ্গিত কি এদিকে পাওয়া গেল? কোনো পজিটিভ ইন্ডিকেশন পাই না। তবে আমি যে কথা মনে করি সেটা হচ্ছে এইটা হওয়া উচিত। আমি একটা বিরতিতে যেতেই হবে আমাকে। দর্শক থাকুন রাজকাহনে, যোগ দিন আমাদের ফেসবুক পাতায়, থাকুন টেলিভিশনে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক মাহবুবুল্লাহ, যেই প্রসঙ্গটি
অধ্যাপক ফেরদৌস হোসেন বলছিলেন এবং শেষ করছিলেন যে একটা কোন ব্যবস্থায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বিএনপি বলছে, এটা নিয়েও একটা আলোচনা তো আছে, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের সঙ্গে সেটাকে মেলানোর কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। আর একজন দর্শক প্রশ্ন করেছেন, মিজান আলী নামে একজন দর্শক বলেছেন যে ইনশাল্লাহ বিএনপি এটা প্রুফ করতে পারবে, এই গুড মানে ভালো হয়েছে ভিশন 2030। আর ইঞ্জিনিয়ার এস এ রাজু জিজ্ঞেস করছেন বিএনপি কি বেকারদের ভাতা দেবে কিনা। না, সেই কথা যাওয়ার আগে আমি সেই সম্পর্কেও আছে একটা জিনিস পরিষ্কার করতে চাই। বিএনপি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যে ইউনিটারি ক্যারেক্টার, এককেন্দ্রিক যে চরিত্র, সেটা কিন্তু বদলাবে না। বিএনপি যেটা বলছে যে এককেন্দ্রিক রাষ্ট্রের কাঠামো ঠিক রেখে সেখানে দ্বিকক্ষ করা যায় কিনা সেই বিষয়টা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, এবং এই পরীক্ষা নিরীক্ষার কাজটা শুধু তাদের মধ্যে হলে হবে না, এটা গোটা নাগরিক সমাজের মধ্যে আলোচনা, সাধারণ মানুষের মধ্যে আলোচনার মাধ্যমেই কিন্তু জিনিসটা করতে হবে। আমাদের দেশে অতীতে অনেক সাংবিধানিক পরিবর্তন হয়েছে, সবাই করেছে, কিন্তু এই সাংবিধানিক পরিবর্তনগুলো হওয়ার আগে যতটুকু আলোচনা হওয়া উচিত ছিল, মানুষের পার্টিসিপেশন যতটা থাকা উচিত ছিল, সেটা কিন্তু থাকে নাই, এবং থাকে নাই বলেই আর নতুন নতুন পরিবর্তন এসেছে। আপনি আগের অংশে দলের ভেতর আলোচনার কথা বলছিলেন। বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠে রিপোর্ট পড়ছিলাম যে গতকাল স্থায়ী কমিটির বৈঠকে আপনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনিও ছিলেন সেখানে। বিতর্কের একটি মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, দুদিনে গড়ায় সেই বৈঠক, এবং মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বিএনপির স্থায়ী কমিটির ভিতরেই আসলে এই বিষয়ে ঐকমত্য হতে পারছিল না, এবং অনেকেই ভাবছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানেই এই বিভিন্ন প্রদেশে ভাগ করে ফেলা বাংলাদেশ। না, সেই ধরনের কিছু নয়, এবং সেই রকম কিছু চিন্তাও বিএনপির মধ্যে নাই বিভিন্ন প্রদেশে ভাগ করে ফেলা। তবে দ্বিকক্ষ করার মানেটা হচ্ছে, এখানে অলরেডি অন্য আলোচকরা বলেছেন, ওনারা বলেছেন, সেটা হচ্ছে এই যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসা উচিত বলে আমাদের সুধী সমাজের অনেকেই মনে করেন, কিন্তু তারা সেই বলার জায়গাটার জন্য একটা ফোরাম যদি তাদের থাকে, তখন তারা সেখানে মানে চলমান রাজনীতি নিয়ে বা চলমান গভর্নেন্স নিয়ে, কর্মকাণ্ড নিয়ে কথা বলতে পারেন, এবং কথা বলার ফলে তার একটা সোবারিং এফেক্ট রাজনীতির উপর পড়তে পারে। এমন নয় যে তারা যদি অনির্বাচিত হন, মানে ইনডাইরেক্টলি ইলেক্টেড হন, তারপরেও আপনি তাদেরকে কিছু কথা বলার সুযোগ দিলেন একটা ফোরাম থেকে, এবং সংসদের মতো একটা ফোরাম থেকে, এবং এই কথা বলার সুযোগ দেওয়ার ফলে যেটা হচ্ছে যে তাদের কথাটাই চূড়ান্ত বাইন্ডিং হয়ে যাবে এমনও তো নাও হতে পারে, বরং নিম্নকক্ষের যে ব্যাপারটা অর্থাৎ সেটাই বাইন্ডিং থাকবে শেষ পর্যন্ত, কিন্তু তাদেরকে একটা আলোচনার সুযোগ দেওয়া যেতে পারে। সেটা একবার আলোচনা করতে পারেন, দুবার আলোচনা করতে পারেন, এটা করতে পারেন। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে বেকার ভাতা দেবে কিনা। দর্শক করেছেন, বেকার ভাতার চিন্তাটা একদিকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের এক্সচেকারের উপর, খাজানচিখানার উপর একটা বিরাট চাপ, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও তো সত্য কথা যে আমাদের দেশে শিক্ষিত বেকাররা একটা চরম হতাশার মধ্যে রয়েছে। তাদেরকে যদি কিছু সাপোর্ট দেওয়া যায়, যেই সময়টা তারা জব সার্চের মধ্যে থাকবেন, চাকরি খোঁজার মধ্যে থাকবেন, সেই সময় যদি অন্তত তারা কিছু যাতায়াত দৌড়াদৌড়ি করার খরচ, বা কার কাছে চাকরি আছে তার কাছে যাওয়ার যে খরচ, এই খরচটুকু যদি তারা বছর খানেক পান, তাইলে তাদের জন্য, তাদের সবার জন্য না হলেও অনেকের জন্য একটা রিলিফ হবে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে আমরা কোন দিকে যাব। আমরা যারা একটু প্রগতিশীল চিন্তা ভাবনা করি, আমরা চিন্তা করব যে রাষ্ট্রটা আর কিছু না হোক, একটু কল্যাণ রাষ্ট্রের পথে হাঁটুক, এবং সেটা বিএনপির মতো একটি পার্টি, যে পার্টিকে অনেকেই আপনারা দক্ষিণপন্থী দল হিসেবে বা রাইট অফ দি সেন্টার হিসেবে চিহ্নিত করেছেন, সেইটা না। বিএনপি পরিবর্তনমুখী, সংস্কারমুখী, কল্যাণমুখী যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা করতে চায়, সেটা কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। সেটা আপনার রাজনীতির কিনা, সে কারণে কিনা, সে প্রশ্ন আমি করব আপনাকে পরে। কিন্তু নুরুল আলম লিনের, আমার কাছে তো দ্বিকক্ষের আইডিয়াটা যখন আসলে প্রথম 2016 মার্চে শুনেছি, তখনই আমার মনে হচ্ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বাংলাদেশের সুশীল সমাজকে ভিন পথে, মানে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবার ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেন, এবং বাংলাদেশে
রাজনীতিতে সক্রিয় অংশ নিতে চান, দেশ গঠনে অংশ নিতে চান, এমন সুধী সমাজ আসলেই আছে। তো তাদেরকে যদি সত্যিকার অর্থে ইতিবাচকভাবে রাজনীতিতে দেশ গঠনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায়, সেটা একদিকে ভালো। ধন্যবাদ, অভিনব আইডিয়া। ধন্যবাদ। আমার কথাটা অন্য জায়গায়। জায়গাটা হচ্ছে যে আমি যেমন আশা করি যে বাংলাদেশে আমাদের এই 91 সাল থেকে যেই রাজনীতি চলে আসছে, সেই রাজনীতি তো জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি বলা যায় যে সেই রাজনীতিতে সাউথ পুল আর নর্থ পুলে আছে দুইটা প্রধান দল, এবং যেগুলোকে আমরা বলি যে একটা সাংঘর্ষিক রাজনীতি, একটা কনফ্লিক্টিং পলিটিক্স। হ্যাঁ, দুটি প্রধান দল কতগুলো জাতীয় প্রশ্নে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো পরিবেশই এখন পর্যন্ত নাই। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যখন আপনার নতুন করে যখন জাতিকে আশ্বস্ত করা হচ্ছে এই যে সকল দাবি, এটার মেরিটস ডিমেরিটস নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু আমি যদি বলি যে আজকে মাহবুবুল্লাহ ভাইও বলেছেন যে ওটা একক কোনো দল না, সবাই নিয়ে আলোচনা করা, তাহলে তো আগে তো আপনি ওই জায়গাটা ঠিক করবেন যে হ্যাঁ, আমরা এই যে কনফ্লিক্টিং রাজনীতির ধারা থেকে আমরা বেরিয়ে আসব। এইটা বিএনপির ক্ষেত্রে যতখানি প্রযোজ্য, আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ বাংলাদেশ আর কতদিন এই একটা বলা যেতে পারে যে এই যে মুখোমুখি রাজনীতি, এই সাংঘর্ষিক রাজনীতির ধারায় থাকবে, বা মুখোমুখি না হওয়ার রাজনীতি, না মুখোমুখি তো সংসদে না হোক, কিন্তু আমি বলছি যে এই রাজনীতির ধারাতে থাকলে সেটা তো মানে দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। বিএনপি রাজনীতি করবে, আওয়ামী লীগের রাজনীতি করবে, কিন্তু আমি এটা মনে করি যে এই কনফ্লিক্টিং রাজনীতির অবসান হওয়া দরকার। আমি এই বক্তৃতা শুনে এখান থেকে এই কনফ্লিক্টিং রাজনীতির অবসানের কোনো সান্ত্বনা বাণী, আশ্বাস বাণী আমি পাইনি, বরং এখানে আবার সেই কনফ্লিক্টিং রাজনীতিটাকে ঘুরিয়ে পেঁচিয়ে। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন, আপনার মনে হয় এক সমাধান সূত্র হতে পারে যে সুশীল সমাজকে উচ্চ কক্ষে বসিয়ে রাখলেন? উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, হ্যাঁ, এইটা তো এখন জনগণের কাছে, দেশবাসীর কাছে প্রধান প্রবলেম না। প্রধান প্রবলেমটা কি? মানুষ আশা করতেছে যে আগামী নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা, বা আপনি যেটা বলেছেন নির্বাচনকালীন সরকারটি কি হবে। এই তো মানে মাহবুবুল্লাহ ভাই বলেছেন যে সংবিধানের বৃত্তের মধ্যে থেকেই সহায়ক সরকার। আমি তো এখানে আমার একটা প্রবলেম, আমি কনফিউজড হইলাম। সংবিধানের বৃত্তের মধ্যে থেকে সহায়ক সরকারের কোনো বিধান এর পরের অংশে এই প্রসঙ্গে আলোচনা করতে চাই। আপনি অধ্যাপক ফেরদৌস হোসেন যদি এক লাইনে বলে, আমি কথাটা শেষ করতে দাও। আমার এক কথা শেষ করতে যাও। আমার কথা হচ্ছে সংবিধানের বৃত্তের মধ্যে না, কেবল সংবিধানের ধারার মধ্যে থেকেই সাংবিধানিক রাজনীতি প্রতি যদি আমরা সবাই শ্রদ্ধাশীল হই, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে পরে অন্য যে প্রবলেম, অন্য যে এজেন্ডা, প্রত্যেক রাজনৈতিক দল তার এজেন্ডা আনবে। জনগণ যদি চায় সেই পরিবর্তন হতেই পারে, এটা তো কোরআন হাদিস না, এটা হওয়া অস্বাভাবিক না। কিন্তু ওই জায়গাটার পরিবর্তন না করে, ওইখানে জনগণের আশা এবং প্রত্যাশা পূরণ না করে এখানে আসা, এটা তো একটা বাতুলতা, এটা তো বাড়তি কথা। আমি একটা বিরতির পর অধ্যাপক ফেরদৌস হোসেন আপনার কাছেই ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক ফেরদৌস হোসেন, উচ্চকক্ষে সুধীজনদের একটা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার প্রসঙ্গে আপনার কাছে শুনতে চাই। আর দর্শকরা লিখছেন যে মোহাম্মদ আব্দুল কাইয়ুম পাটোয়ারি বিএনপির ভিশন আছে কিন্তু মিশন নাই। রাজু আহমেদ লিখছেন বিএনপির এই প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে আগে দরকার একটি ইনক্লুসিভ ইলেকশন, সেটা কি সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর আছে কিনা? আর উচ্চকক্ষ সম্পর্কে আমি উচ্চকক্ষ সম্পর্কেই বলি, কারণ এতগুলো একসাথে তো দিলে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে যে পৃথিবীতে যেসব দেশে উচ্চকক্ষ আছে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটাকে ইংরেজিতে বাইক্যামেরাল লেজিসলেচার বলে, এটা পৃথিবীর 60-এর অধিক দেশে আছে। কিন্তু সেই দেশগুলোর সবগুলোই যে যুক্তরাষ্ট্রীয় তা কিন্তু না। যেমন আপনি ইউকেতে তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, কিন্তু সেখানে তো ওদের আবার ইউনিটারি ফর্ম অফ মানে গভর্নমেন্ট, সেখানে তো যুক্তরাষ্ট্রীয় না। তবে পৃথিবীতে যেসব দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং বাইক্যামেরাল লেজিসলেচার আছে তার মধ্যে যে দেশটা সবচেয়ে বেশি এক্সাম্পল হিসেবে আসে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর দুইটা কারণ হচ্ছে যে একেবারে মানে ওই লিবারাল ডেমোক্রেসির ফ্রেমে আমি বলছি কিন্তু কথাটা, যে এই ধরনের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী যে দেশগুলো, সেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে যা বোঝায় সেটার মডেল হিসেবেও কিন্তু দেখা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে রিয়াল মানে ফেডারেল স্ট্রাকচার বিদ্যমান আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা এক। 2 নম্বর হচ্ছে যে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষের বিষয় না, বিষয়টা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে ওইখানে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মধ্যে আপনি যদি সিনেটকে পপুলারলি এটাকে উচ্চ কক্ষ বলে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হিসেবে ওদের কনস্টিটিউশনে নাই, 2টা কক্ষের কথা বলা আছে। এখন সিনেটের যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু শুধুমাত্র আইন প্রণয়নমূলক না, একই সাথে শাসন বিভাগকে নিয়ন্ত্রণমূলকও বটে। এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই, যেমন বাংলাদেশে যদি আপনি দেখেন যে কিন্তু ওনারা কিন্তু আবার নির্বাচিত, সিনেটের সদস্যরা সরাসরি নির্বাচিত, প্রত্যেক স্টেট থেকে 2 জন করে নির্বাচিত হয়। এখন বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে অনির্বাচিত ব্যক্তিরা নির্বাহী বিভাগ পরিচালনায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানেও করছে। এই যে প্রধানমন্ত্রীর যারা উপদেষ্টা, ওনারা কি নির্বাচিত? কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তো ইফেক্টিভলি ওনারাই পালন করছেন এবং অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ওনারা আছেন এবং অনেক সময় দেখা যায় যে পলিসি মেকিংয়ে ওনাদের ভূমিকা অনেক মন্ত্রীর ভূমিকাকেও হয়তো ছাড়িয়ে যায় এরকম। তার মানে যে অনির্বাচিত ব্যক্তিদের স্পেস তো এখানেও আপনি রেখেছেন অন্য ফর্মে, নির্বাহী বিভাগের ক্ষেত্রেও। এখন আপনি যদি এইটা উত্থাপন করেন যে তাহলে উচ্চ কক্ষটা কি অনির্বাচিত হবে, এই প্রশ্ন কিন্তু বিএনপি নিয়ে আসে নাই, যেটা কি নির্বাচিত উচ্চকক্ষ হবে না অনির্বাচিত বা মনোনীত উচ্চকক্ষ হবে, এই প্রশ্নটা কিন্তু এখানে আসে নাই, ওটা মীমাংসা হওয়া দরকার। 1। 2 নম্বর হচ্ছে যে সেটা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে সেটা ফাংশন করবে কিভাবে, তার কার্যপরিধি কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু থ্রেডবেয়ার ডিসকাশন, ডিবেট এগুলো ওয়েলকাম করা উচিত। যদি বিএনপি মেন করে যে ইয়েস আমরা এটা মেন করি, তাহলে তাদেরকে ওয়েলকাম করা উচিত সুধী সমাজের কাছে, যে আপনারা অধ্যাপক মাহবুবুল্লাহ মার্চে 2016 মার্চে সরাসরি যখন খসড়া উপস্থাপন করেছিলেন খালেদা জিয়া, সরাসরি তিনি বলেছিলেন যে ক্ষমতা এলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখন বলছে যে বিএনপি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। বিএনপি কি মানে একটু এখন ভাবছে যে একটা ব্যাপক আলোচনার পরেই আসলে এটা করা যাবে কি যাবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে? এই অবস্থান পরিবর্তন কেন? না, অবস্থার পরিবর্তন না। আপনি দেখেন ভালো কিছু কাজ করতে গেলে সেটা কিভাবে আরো সুষ্ঠুভাবে করা যায়, ভালোভাবে করা যায়, তার জন্য কিন্তু একটা ব্রড বেসড, যেটাকে বলা হয় নির্বাচিত হবে না অনির্বাচিত হবে, এই ভাবনাগুলো কি আছে? এটা নির্বাচিত তো বটেই, কিন্তু কথা হচ্ছে কিভাবে নির্বাচিত হবে সেটা আরেকটা প্রশ্ন, সেটার মডালিটি কি সেটা ভাববার একটা বিষয়। একেবারে অনির্বাচিত কিছু লোককে ধরে এনে আপনি বসিয়ে দেবেন, এইভাবে তো হবে না। আমাদেরকে শেষও করতে হবে। কাজে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে, আমি যদি ফেসবুকে দেখছি আমাদের দর্শকরা যেমনটা প্রশ্ন করছেন যে নির্বাচনে আসতে হবে, নুরুল আলম লেলিনও এই প্রশ্ন তুলেন। আমরা দেখছি, আমি আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অগণতান্ত্রিক বিধান, সেটি খালেদা জিয়া আজ বলেছেন তার ভিশন 2030-তে, কিন্তু বিএনপি এসব বিতর্কিত অগণতান্ত্রিক বিধানাবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। তার মানে বিএনপি এলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে, এরকম বলছে না বিএনপি? দেখুন, রাজনীতি তো একটা চলমান বিষয়, একটা পরিবর্তনশীল বিষয়, এবং বাস্তব অবস্থার সঙ্গে দেশের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখেই সাংবিধানিক অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা করতে হয়। সেই দিক থেকে পরীক্ষা নিরীক্ষাটা তো খুবই দরকারি একটা বিষয়, পর্যালোচনা খুবই দরকারি একটা বিষয়। এই পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষা না করে হুট করে একটা জিনিস করতে গেলে কিন্তু বিপত্তির সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্যই কিন্তু এই পর্যালোচনার প্রশ্নটা এসছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বললেন যে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা তো না, আমি যেটা বলতে চাই সেটা হলো বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচন করেই ক্ষমতায় আসতে হবে। তার জন্য ক্ষমতায় আসার অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ বা সুযোগ নাই। বিএনপি রিভলিউশনারি পার্টি নয় যে লেনিনের মতো অক্টোবরে উনি যা করেছিলেন 10 days that shook the world, জন রিডের যে বিখ্যাত বই, যে 10 দিনের
মাথায় বলশেবিকরা ক্ষমতা দখল করে নিল, সেরকম কিছু করার সুযোগ কিন্তু বিএনপির নাই। বিএনপিকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতে হবে। এখন এই রায় নিয়ে আসার ব্যাপারে বিএনপি যে সমস্ত বাধা বিপত্তি আছে বলে মনে করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে, সেইটা আপনি মনে করেন না যে এখন নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আগে দিয়ে আসলে নির্বাচনী ইশতেহারের ভিত্তিটি বিস্তারিত করা যেত? না, সেটা ধরুন একটা রাজনীতি মানে নির্বাচনে আসবে কি আসবে না, এটাই তো এখন সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন। না, নির্বাচনে আসবে কি আসবে না এটাও কিন্তু একটা আলোচনার বিষয়, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে আলোচনায় করুন, আলোচনায় বসুন, আমরা কি করতে পারি। এবং বাস্তবতাটা হচ্ছে এই আগামী নির্বাচনটা বর্তমান যে সরকার আছে তাদের জন্য ইনক্লুসিভ করা কিন্তু ফরজ হয়ে গেছে। আবার বিএনপির পক্ষেও কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প নাই। আপনি বলছিলেন, আমাকে খুব দ্রুত প্রশ্নগুলো করতে হচ্ছে, আপনি বলছিলেন যে এটা একটা কল্যাণ রাষ্ট্র গঠনের ইঙ্গিত। আমরা অনেকে বলেন যে বিএনপি একটি ডানপন্থী দল, তাদের কাছে সেটি এটি প্রমাণ যে কল্যাণ রাষ্ট্র। এটি কি আপনার কারণে, কারণ আপনার বামপন্থী রাজনীতির একটা চিন্তার কারণে, নাকি বিএনপির ভেতরে চিন্তায় একটা পরিবর্তন এসেছে? দর্শকদের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে যে বিশেষভাবে কৌতূহল আছে তার প্রমাণ ভাতা নিয়ে একটি প্রশ্ন। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে বিএনপি কোটা ব্যবস্থা সর্বত্র উঠিয়ে দিচ্ছে কিনা। সর্বত্র উঠাচ্ছে না, মুক্তিযোদ্ধার কোটা থাকছে, তারপরে মহিলা থাকছে, তারপরে আপনার নৃগোষ্ঠীর ব্যাপারে থাকছে। সোজা কথা, আমাদের সংবিধানে যে ইন্ডিকেশনটা আছে যে অনগ্রসর সমাজের মধ্যে যারা অনগ্রসর তাদের জন্য একটা বিশেষ রক্ষা কবচ থাকতে হবে। হ্যাঁ, এর বাইরে আমরা যদি সব ক্ষেত্রে কোটা করি তাইলে সমস্যাটা যেটা হয়, মেধার পরিপূর্ণ মূল্যায়ন কিন্তু হয় না। এবং আজকে কিন্তু সুসরকার প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে যে সংকট সৃষ্টি হয়েছে সেটার একটা বড় সংকট হচ্ছে কিন্তু এই মেধার ক্ষেত্রে একটা ঘাটতি। সেই মেধার ঘাটতি পূরণ করতে গেলে এই বলেন যে আপনার বামপন্থী রাজনীতির অতীত এবং সেই চিন্তাধারার প্রতিফলন, নাকি বিএনপি তার রাজনীতির পরিবর্তন? দেখুন, একটা ব্যক্তি একটা বিএনপির মতো বিশাল দলে কিছুই করতে পারে না। সমুদ্রে যদি আমি একটা ঢিল ছুড়ি তাতে সমুদ্রের যেমন কোনো পরিবর্তন হবে না, ঠিক তেমনি মানে একটা দলিল রচনা করার ব্যাপারে সহায়তা দান বা চিন্তাভাবনা দেওয়ার পরে এটা মানে এটা বোঝায় না যে আমার কারণে এটা পরিবর্তন হয়েছে। বিএনপির মধ্যেও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে হোক বা নানা ধরনের নির্যাতন নিপীড়নের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার ফলে হোক, কিংবা অতীতের ভুল ভ্রান্তি সম্পর্কে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে হোক, আপনাকে আমি যেটা বলতে চাই, 2008 সালের নির্বাচনের পর বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে আমি এখন নতুন ধারার রাজনীতি প্রবর্তনের পক্ষে প্রবর্তন করতে চাই। এটা কিন্তু তার মানে ওপেন কমিটমেন্ট, প্রকাশ্য তার একটা অঙ্গীকার। তো নতুন ধারার রাজনীতি করতে গেলে, যেটা আমরা সবাই চাই, তাইলে তো কিছু কিছু পরিবর্তন আমাকে করতেই হবে। এবং এই আমি এখানে শেষ করে দিচ্ছি, এইখানে এই দলিলের মধ্যে কতগুলো নতুন বিষয় আছে। যেমন আমি একটা দুটো বলি, যেমন ধরুন আপনার এইখানে R&Dর কথা বলা হয়েছে। আমরা আরেকদিন নিশ্চয়ই, কারণ অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে তারও কোনো বিস্তারিত আছে কিনা। অর্থনীতিবিদ মাহবুবুল্লাহর সঙ্গে নিশ্চয়ই একদিন এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই। নুহুল আলম লেনিন, একদম শেষ মন্তব্য আপনার কাছে। আমি তো প্রথম যেটা করেছিলাম যে এই পরিবর্তনের এরকম একটা উপস্থাপন করা, দলিল উপস্থাপন করার ভেতর দিয়ে বিএনপি নির্বাচনে আসছে এবং সেটা নির্বাচনে যাওয়াটাকে জায়েজ করার জন্য এটা একটা কৌশল বিশেষ। এবং এটার মধ্যে আপনাদের স্বাগত জানানো উচিত। আমি তো স্বাগত প্রথমেই জানিয়েছি। আমি তো বলেছি যে কনফ্লিক্টিং রাজনীতি বন্ধ হোক, তারা কর্মসূচি দিয়ে কর্মসূচি কে কত ভালো দিতে পারবে। তবে ওই যে আমি বললাম যে অবিশ্বাসের জায়গাটা হলো যে ক্ষমতায় 15 বছর থেকেও এর একটাও তারা করেন নাই। আগের বারো এসব প্রতিশ্রুতি দিয়েছেন, এই যে যেমন ধরেন বিশেষ ক্ষমতা আইন পরিবর্তন করবেন, করলেন না, বাতিল করবেন, করেন নাই কেন? 15 বছর ক্ষমতায় ছিলেন, 57 ধারা পরিবর্তন করবেন, বিচার বহির্ভূত হত্যা যদি বন্ধই করে তাহলে ওই সময় এগুলো হলো কেন? অর্থমন্ত্রী মারা যায়, হ্যাঁ, সেখানে পার্লামেন্ট সদস্যকে খুন করা হয়েছিল, হাসানুল্লাহ মাস্টার। তো এগুলো তো ওই আমলে ঘটেছে। সেখান থেকে কি শিক্ষা নিয়েছে? আমার কথা হচ্ছে যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল
তার আত্মজিজ্ঞাসার মুখোমুখি হয়ে সে যদি অতীতের ভুলভ্রান্তি সম্পর্কে জনগণের কাছে সুস্পষ্টভাবে বলে তারপরে যদি বলে যে হ্যাঁ এই ভুলভ্রান্তি হয়েছে, এখন আমি ভবিষ্যতে এইভাবে অগ্রসর হতে চাই, তাহলে মানুষ নতুন করে চিন্তা করতে পারে। ধন্যবাদ অধ্যাপক ফেরদৌস হোসেন, ধন্যবাদ অধ্যাপক মাহবুবুল্লাহ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের পরবর্তী পর্বে বিএনপি ইশতেহার দিল, নির্বাচনে এলো, এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। সঙ্গে থাকবেন আপনি টেলিভিশনে, ফেসবুকে।